দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ম্যাটিক্স কৃষি পাঠশালা, সেটি হলো পানি ফল চাষ। আমরা পানি ফল চাষের যে ক্ষেত অর্থাৎ জলা জমি, আমরা সেখানে চলে এসেছি এবং দেখছি যে এইখানে পানি ফল চাষি যারা আছেন তারা প্রায় 1 কোমর জলের মধ্যে নেমে তারা পরিচর্যা করছেন গাছের। এই সময়ে পানি ফলটা শুরু আর কি, মানে
পানি ফল গাছের শুরুর দিকের পরিচর্যা এই সময় করা হয়, অর্থাৎ এই সময়ে পানি ফল গাছটা লাগানো হয়। তো আমরা একজন চাষি বন্ধুর কাছে চলে এসেছি, আমরা তার থেকে শুনবো। আপনার নাম? নাম রহমত আলী। আপনি কত বছর ধরে পানি ফল চাষ করছেন? প্রায় 20 বছর। তো 20 বছর আগে যে পানি ফল চাষ করতেন আর এই এখন যে পানি ফল চাষ করছেন, এর মধ্যে কোনো পার্থক্য আছে চাষের? চাষের পার্থক্য এখন ওই সার মাটি এসবগুলো বেশি দিতে হচ্ছে। আগে যেমন তেমন করে বসিয়ে রাখলেই হয়ে যেত, একটু তেল ফুল এক আধবার দিলে। এখন তো প্রথম থেকে সার মাটি সমস্ত খরচা হয়ে যাচ্ছে প্রচুর। আচ্ছা, তো এই যে দেখছি এখানে বিঘের পর বিঘে পানি ফল চাষ করা আছে, মোটামুটি কত বিঘে জমি এখানে পানি ফল চাষ করেছেন আপনারা? তা এখানে 200 বিঘে টিকে তো হবেই। 200 বিঘে পানি ফল চাষ করেছেন, তাই তো? প্রতি বছরই এখানে এই পানি ফলটাই চাষ হয়? প্রতি বছরে হয়, এখানে কম হয় একটু, আবার একটু বেশি হচ্ছে এই জলের জন্য, বৃষ্টির চাপ তো বেশি। মানে একটু লেটের দিকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, লেটের দিকে বৃষ্টি হচ্ছে বলে ধানের জমি তো এখন বসানে পড়ে যাচ্ছে। এইসব তুলে তোলে ধানের জমিতে ধান তো পুড়ে গেছে। আচ্ছা, সেই সব জমিতে এই বসানে। তো যদি একটু বলেন যে একদম পানি ফল চাষ করার জন্য শুরুতে আপনারা কি করেন? জমি তো চাষ দিতে হবে, চষা খোড়া করতে হবে। সেটা কিভাবে চাষ দেন? প্রথমে এমনি বীজ গাছ রাখতে গেলে ড্রেন দরকার, ড্রেনে কাদা ওটা চাই দিতে হয় না, বীজ দানা ফেলতে হবে। আচ্ছা, দানাটা আপনারা কোথা থেকে আনেন? হ্যাঁ, পাকা ফলটা আমাদের এখান থেকেই তৈরি হয়, যেগুলো পেকে যায় সেই সব রাখতে হয় কিছু বীজ। আচ্ছা, ওই ফলটাকে সেই বীজটা ধরুন একটা ফল যখন আপনারা পরিপক্ক হয়ে যাচ্ছে তুলে বিক্রি করছেন, বা যেটা বীজ করবেন সেটা রেখে দিচ্ছেন, তাই তো? রেখে দিচ্ছি। তো এই বীজটা কিভাবে রাখেন যদি একটু বলেন? বীজটা প্রথমে আমরা ওই বাড়িতে কলসির ভিতরে কোনো পাত্রে, মাটির পাত্রে রেখে দিলাম। সেটা কি কোনো জল দিয়ে এবার কলার চারা বার হয়ে গেলে ওইগুলো এনে এবার ড্রেনে যেখানে জল থাকে, মানে কত জায়গা আর কি। আচ্ছা, যেখানে জল জমে, হ্যাঁ, চারাগুলো তৈরি করে নিয়ে বীজগুলো চারা বার করে নিয়ে তারপরে এনে এই ফেলা হয় ডোবায়। আচ্ছা, ডোবায় ফেললে ওই গাছগুলো কোমর জল হলেও ফেলে উঠবে। তো ঠিক কোন সময়ে আপনারা এই বীজটা কলসির ভেতরে বা কোথাও একটা দিয়ে অঙ্কুরোদ্গম করেন? আমাদের তো এই চাষ শেষ হয়ে যাচ্ছে, এখানে ধরো মাঘ মাসের দিকেই ওই বীজটা রাখা হবে কলসিতে। কতদিন রাখবেন ওটা? ওই 1 মাস লেগে যায়, পাকা বীজ ফল থেকে চারা বার হবেই। হ্যাঁ, আপনি ফাল্গুন মাসে যখন রাখলেন ফলটা, তাহলে ফাল্গুনের পরে চৈত্র মাস এলো, হ্যাঁ, 1 মাস পরে চৈত্র মাসে, চৈত্র মাস বৈশাখ মাসের দিকে চারা বার হয়ে যাবে। আচ্ছা, ফাল্গুন মাসে রাখলেন, চৈত্র বৈশাখ মানে 2 মাস পরে চারা বেরিয়ে গেল। এবার সেইটা নিয়ে কি করবেন? সেইটা নিয়ে এবার বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসের দিকে, মানে ওইটাকে চারা বার হয়ে গেলে প্রথমে দিতে হবে ড্রেনে, মানে কত জায়গা দিয়ে দিলেন? হ্যাঁ, কুয়ায় দিলাম। ওটা বৈশাখ মাসে দিলেন? হ্যাঁ, ওই এবারে সেখান থেকে চারা বার হয়ে গেল। আষাঢ় মাস জ্যৈষ্ঠী মাসে ওইগুলো জমিতে চাষ দিয়ে, বড় ধান তোলার পরে চাষ দিয়ে একটা একটা করে আবার বসাতে হবে। আচ্ছা, কতটা অন্তর অন্তর বসানো আপনারা? তখন আমরা বসাবো ওই 2 হাত পর পর। 2 হাত পর পর ওটা আপনি তাহলে বসালেন আষাঢ় মাসে? হ্যাঁ। তো এই যে ধরুন এখন শ্রাবণ ভাদ্র মাস, এখন যে গাছগুলো হয়ে গেছে মোটামুটি, তো এই কতদিন পরের ফলটা আসবে? এই গাছে তো এখন যেটা বসাবো এটা ফল আসতে সময় লাগবে ওই 2 মাস মতো। মানে এই সময় আপনারা এখনো বসান, তাই তো? হ্যাঁ, এখনো বসানো হচ্ছে। আচ্ছা, এই বসানোটা কিভাবে বসান? এটা ওই 2 হাত 2.5 হাত পর পর নিয়ে বসাতে হবে। এখন যে দেখছি আপনি এই গাছের মধ্যে থেকে গাছগুলো বাছাই করছেন, এটা কিভাবে করছেন? এটা বাছাই করছি না, এটা তো উঠে গেছে, এতে তো ফুল এসে গেছে। আচ্ছা, ধার দিয়ে একটা রাস্তা হবে বলে এটা করছি। আচ্ছা, এটা একটা রাস্তা করতে হবে ক্ষেতের ভেতরে যাওয়ার জন্য। ক্ষেতের ভিতরে অধিকার মাল যত এই পথ দিয়ে এসে এখান দিয়েই উপরে উঠবে, তার জন্য এই কানাটা কেটে দিচ্ছি। আচ্ছা, এরকম গাছ বসানো হয় না। ও, যে গাছগুলো আপনি এখন তুলে ফেলছেন এগুলো মানে কি নষ্ট হয়ে গেল? নষ্ট মানে এগুলো তুলে ফেলছেন, এটাও বসানো যাবে। এটা কোথায় বসাবেন? ওই জমিতেই বসাবো। আচ্ছা, এটা আবার অন্য জায়গায় গিয়ে বসিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, বসালে কি এসব গাছে তো ফল ধরে গেছে, দেখেছো? আচ্ছা, ফল এসে গেছে। তো মোটামুটি আপনি আষাঢ় শ্রাবণ মাসে এটা যখন গাছটা যখন বসালেন, তারপরে ফল আসতে কতদিন সময় লাগছে? ফল আসতে তোমার এইটা গাছ যতদিন না আটে যাচ্ছে ততদিন আসবে না, অন্তত 2-3 মাস লেগে যাবে ফল পুরো। মানে ভাদ্র আশ্বিন মাস? ভাদ্র মাসে তো ফল তৈরি করতেই হবে, করতে গেলে একটু গাছ ট্রিটমেন্ট করতে হবে ভালো, মানে
মানে ট্রিটমেন্ট কখন ভালো না করলে হবে না। ট্রিটমেন্ট করুন, কিন্তু কখন আপনি ফসলটা তোলেন, তোলা শুরু করেন? বিশ্বকর্মার থেকেই ধরো ফল উঠবে এইসব জমিতে, এই গাছও হবে না, এই গাছটা যেটা হচ্ছে এটা পরে। হ্যাঁ, মানে আমরা তো প্রথমে ধরো বিশ্বকর্মায় তুলবো ফল, আচ্ছা। এই জমিতে বিশ্বকর্মায় ফল উঠবে, আর এই 18 দিন পরই ফলটা 16-18 দিন পরে ফল ওঠা শুরু হয়ে যাবে, তাই তো? আর এই শুরু হবে। ফলটা উঠবে কতদিন ধরে? মাঘ মাস পর্যন্ত ধরে রাখো, মাঘ মাস পর্যন্ত ফল উঠবে, তাই তো? হুম। তো মোটামুটি কতটা গাছে এবং কতটা জমিতে কতটা ফল পান? এসব ট্রিটমেন্ট ভালো করলে বিঘা প্রতি প্রায় 100 মণ মাল দেবে। আচ্ছা, তো আপনারা তার দাম ভালো পান? বলা যাবে না দামের খবরটা, কখনো এই বিশ্বকর্মায় তুললে হয়তো 700-800 টাকা দেবে, পরে গিয়ে 400 টাকা 300 টাকা। তো এই যে আপনি বিক্রি করেন, এই যে জলা জমি, এখানে কিভাবে তোলেন এবং কিভাবে আপনারা সেটা বাজারজাত করেন? বাজার এখানেই সব পার্টিরা আসবে, তো বাইরের পার্টিরা সব আসবে কেনার জন্য? কেনার জন্য। আচ্ছা, মাল তৈরি করলেই তখন এখানে সব খদ্দের এসে যাবে, আচ্ছা। মালের দরকার। তো অন্যান্য বছরে তো আপনি বলছেন 20 বছর ধরে এই চাষ করেন, তো এবছরে গাছ দেখে আপনার কি মনে হচ্ছে, ফলন কেমন হতে পারে? ফলন এবারও খারাপ হবে না, তবে একটু বর্ষার চাপ বেশি, তো তোলা ফেলা লেবার খরচ টরচ বেশি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে এই সময়ে সকালের দিকটাতে অনেক চাষি বন্ধু তারা এই যে পানিফল ক্ষেত আছে বিঘের পর বিঘে জলা জমি, সেখানে তারা তাদের নিজস্ব জমিতে পাট করে ভাগ করা আছে, সেখানে তারা কাজ করছেন। এরকমই আরও একজন চাষি বন্ধুকে পেয়েছে। আপনার নাম? কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন। আচ্ছা, আপনি কত বছর ধরে এই পানিফল চাষ করছেন? 20-25 বছর হয়ে গেল। তো এই পানিফল যে চাষ করেন তাতে আপনারা মোটামুটি কি পরিচর্যা করেন যদি একটু বলেন? পরিচর্যা এর প্রথমে মানে বীজ তো রোপণ সে তো আলাদাভাবেই করতে হয়। মানে আপনারা এই ফল থেকে বীজ রাখেন? এই ফল থেকে বীজ মানে থাকে। বছর এটা কি কন্টিনিউ হয়? হ্যাঁ, বছরই বীজ, ওর যেরকম ধানের বীজ পরে ধান থেকে বীজ তৈরি হয়, এরকমই আর কি এই পানি ফলের এই ফল থেকে ফল পেকে গেলে পাকষ্ঠ ফল থেকে বীজ তৈরি হয়। তো এর কি নানান রকমের ধরন আছে, নাকি রকমের পানি ফল হয়? না, গাছ যেরকম এই লাল গাছ লাল ফল হবে, সাদা গাছে সাদা ফল হবে। আগে পুকুরে চাষ হতো। আচ্ছা, এর পুকুরে ফল একটা সমস্যা, পুকুরে ফল তুলতে গেলে পানি তো বেশি থাকে, তাহলে কলসি লাগে। কলসির উপরে 2 সাইডে আপনার কলসি বেঁধে মাঝখানে বসে থেকে কলসিতে যাতায়াত করতে হয়, কলসির উপরে তুলতে সময়টা বেশি লাগে। কলসির উপরে ভর করে আপনার ভেসে থাকতে হয়। আচ্ছা, এইভাবে তুলতে হতো। তারপরে এবারে দেখা গেল এইসব জমিগুলো আগে ধান চাষ হতো, ফলে লিচু কোল জমি, জলা জমি, দেখা গেল জমিগুলো এতে ধান হয় না, বুড়ে যায় বর্ষার দিনে। পরে এটা আমরা চিন্তা ভাবনা করলাম, এতে তাহলে প্রথমে কম চাষ হতো, করতে দেখা গেল যে আস্তে আস্তে আবার ফল হতে শুরু হলো যখন, তখন আস্তে আস্তে আবার এটাকে আবার চাষের পর দিনের পর দিন বাড়তে চললো। তো এই যে আপনারা এটা শুরু করছেন কখন চাষটা? আপনার আষাঢ় মাসেই ধরেন শুরু। তো আষাঢ় মাসে শুরু করার কতদিন পরে ফলটা পাচ্ছেন? 3 মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস থেকেই ফল শুরু। তো গাছ যখন আপনারা বসাচ্ছেন বা ওই বীজ যখন বসাচ্ছেন, তো সেই সময়টা যদি বলেন যে কিভাবে বসাচ্ছেন? সেই সময়টা আমাদের জমিটাকে তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করেন? যেমন জমি চাষ দিয়ে ধান চাষ যেভাবে করা হয় ওরকম চাষ দিয়ে, সার মাটি দিয়ে। কি সার দেন? বিভিন্ন যে যেমন মনে করে, ধরলেন এখন বর্তমানে আমরা এনপিকে, ইউরিয়া, কেউ ডিএপি, যা রাসায়নিক। আপনারা কি কোনো জৈব সার দেন? না, জৈব সার ব্যবহার করা হয় না। সার দিয়ে মাটিটা তৈরি করে নেন। তার কতদিন পরে গাছটা বসান? ধরেন 1 সপ্তাহ পরে। আচ্ছা, তো কতটা অন্তর কিভাবে বসান? এই 2-3 হাত পর বসানো হয় গাছ। আচ্ছা, তো এই গাছ বসিয়ে দিলেন, তার কতদিন পরে এসে আবার পরবর্তী পরিচর্যা করবেন? ও তারপরেই আপনার ধরলেন এই জমিতে জঙ্গল হলো, সেই জঙ্গলগুলো পরিষ্কার করতে হয়। আগাছা নিধন করবেন? আগাছা এইসব ঝাঁঝি বিভিন্ন আর কি জঙ্গল ঘাস হয়, সেগুলো পরিষ্কার কিভাবে করেন সেটা? সেগুলো লেবার দিয়ে, যেটা আর কি ওই হাত দিয়ে উপড়াতে হয়, হাত দিয়ে। তারপরে এই যে গুঁড়ো পানাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো ধরেন সেঁকে নিতে হয়। ও, মানে এগুলোতে ছাঁকনি দিয়ে তুলে নেবেন? আচ্ছা, আর এভাবে আপনার আগাছাটা নিয়ন্ত্রণ করেন? এটা কতবার করতে হয়? ও 3-4 বার করতে হয়। 3-4 বার। আর তারপর কিছু করতে হয়? তারপরে এতে সার প্রয়োজন। আবার কিভাবে সার দেবেন? জল তো ভরে গেছে।
এর উপরেই সার দেওয়া হয়। আর এর কোনো কীটনাশক কিছু দেন? কীটনাশক প্রচুর হারে কীটনাশক লাগে। কেন কীটনাশক না দিলে কি অসুবিধা হতে পারে? পোকায় নষ্ট করে দেবে। তারপর পচানি লাগে, পচানির ওষুধ ব্যবহার করতে হয়, নাহলে পচে গাছ সব নষ্ট হয়ে যাবে। কি কি রোগ ব্যাধি হয়? এর ধরে নেন পচানি একটা রোগ, তারপরে পোকার মানে প্রচণ্ড পোকার চাপ থাকে, যেহেতু সবুজ জিনিস, যার ফলে এই পোকা এমনকি এর ডানটিটা আছে না, ওইগুলো ওই যে দেখা যাচ্ছে ওর ভিতরেও পোকা থেকে যায়। আচ্ছা, সেগুলো কি করে নিয়ন্ত্রণ করেন? সেগুলো পয়জনের দ্বারা স্প্রে করেন? হ্যাঁ, স্প্রে করতে হয়। সেটা কতদিন অন্তর স্প্রে করেন? 10-15 দিন পর পর স্প্রে করতে হয়। আর সেটা কিভাবে কখন স্প্রে করেন? কতটা জলে কতটা কি মেশান? সেটা যেরকম যা প্রয়োজন, যেরকম টেম্পারালা প্রয়োজন 10 গ্রাম, লিটার বাপিক 1 গ্রাম, এবং এমন প্রয়োজন আছে দেখা যাচ্ছে লিটার বাপিক 2 গ্রাম দিতে হয়। এরকম সেসবগুলো আর কি প্রয়োজন হিসাবে। এক লিটারে 2 গ্রাম করে দেন, তাই তো? হ্যাঁ, 2 গ্রাম। তো এই যে স্প্রে যে করছেন আপনি, সেটা কি কোনো সময় আছে যে সকালের দিকে বিকেলের দিকে? না, সেটা করা যাবে সকালে বিকেলে, সময় নেই, সেটা নির্ধারিত সময় নেই। কিন্তু বিষয় হলো স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে প্রয়োজনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, তার মানে আকাশ থেকে আপনাকে স্প্রে করতে হবে। আচ্ছা, তো এই যে আপনি বসালেন, তারপরে সার দিলেন, তারপরে আপনি কীটনাশক দিলেন, আগাছা নিধন করলেন, তারপর কি করতে হবে? তারপরে এইবারে ফল, যখন ফল এসে গেল তখন এইবার ফল তোলার প্রয়োজন। এই যে ফুলটা কতদিনে ফুটছে গাছ লাগানোর পরে? ওটা ধরলেন ওই 3 মাস। 3 মাস পরে ফুল ফুটছে। 3 মাস ধরেই পরিচর্যাটা করে গেলেন। আপনারা মাঠ পরিদর্শন করেন, মানে মাঠ দেখতে আসেন প্রত্যেক দিন? প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1-2 দিন তো আসতেই হয়। এর পিছনে লেগেই থাকতে হয়। আজকে স্প্রে করা, কালকে ওই আগাছা ওগাছা পরিষ্কার করা, আর কালকে পচানি দেওয়া, কাল পয়জন দেওয়া, এর মোটামুটি লেগেই থাকতে হয়। আর শুরুতে কি মাটি শোধন করার কিছু চুন দিয়ে কিছু করেন? সেটা প্রয়োজন হয় না। কিছু জমিতে যেসবগুলো নোনার ভাগ যদি বেশি থেকে যায় সেগুলো দেওয়ার অবশ্যই প্রয়োজন মনে হলে দিতে হবে। মানে মাটিটা শোধন করে নেন। তো এই যে ধরেন 3 মাস পরে ফুল এলো, সেই ফুল থেকে ফল হতে কতদিন সময় লাগবে? 15 দিন। 15 দিন। তো প্রথম ফল আপনারা কবে তুলবেন? এখন প্রথম তো সেটা তো বলা যায় না, তাহলেও মোটামুটি ধরলেন আমরা সেই টার্গেট করে গাছটা লাগানো হয় যে যাতে এই বিশ্বকর্মা পূজার সময় চাষি হয়তো রেটটা বেশি পাওয়ার উদ্দেশ্যে আর কি লাগানো হয়। সেটা যদি হয় তাহলে হয়তো দেখা যাচ্ছে রেটটা পাওয়া যায়। সব সময় সমান রেট পাওয়া যায় না, কম বেশি হয়তো ধরলেন এই ভাদ্র মাসের শেষাই এরকম একটা। আচ্ছা, তো এই দুটো প্রজাতি বললেন, লাল আর সবুজ প্রজাতি, তো কোনটার বেশি আপনার দাম পান? ওটা বলা যাবে না, ওটা লেভেলই দাম। লাল সাদাটা একসঙ্গে থাকলে দেখতে একটু ভালো লাগে, যার জন্য করা হয়। তো আপনারা যে ফসলটা যখন তুলছেন, তো বড় ফলগুলো তো আপনারা তুলছেন, মানে তুলবেন আর কি ভবিষ্যতে, আর ছোট ছোট ফলগুলো থাকে, তো কতদিন অন্তর এই ফলটা তোলেন? 15 দিন পর পর। আচ্ছা, এটা শেষ হবে কবে, মানে এই চাষটা শেষ হবে কবে? চাষটা শেষ হবে আপনার পৌষ মাসের দিকে শেষ হয়ে যাবে। পৌষ মাসে শেষ হয়ে যাবে, তখন কি করবেন? শেষ হয়ে গেলে আর কি করার আছে, তারপরে আবার এইতে যখন জল থাকবে না, শুকিয়ে যাবে, তখন এই গরমে ধান চাষ। এই যে গাছগুলো থাকলো সেগুলো কি হবে? গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, মানে পচে ওর সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে, তো সেটাও তো সার হিসেবে কাজ হয়। হ্যাঁ, সেটা কম বেশি হয়, আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়। আচ্ছা, যখন ফসল তোলা শুরু হবে, ফল তোলা কতদিন অন্তর তুলবেন? 15 দিন অন্তর তোলা। মানে একবার ফল তুলে তার 15 দিন পরে আবার ফল তুলবেন? হ্যাঁ, তারপরে 15 দিন পরে। ধরে নেন গাছ ফল শুরু থেকে আপনার 4-5 বার, বেশি জোর হলে 6 বার, এর বেশি তোলা যায় না। তার মানে এই 2 মাস 2.5 মাস হতে থাকে। আচ্ছা, তো এই একটা ফল তোলা এবং পরবর্তী ফল তোলা 15 দিনের মাঝখানে কিছু পরিচর্যা করতে হয়? কি করতে? ফল তোলার পরে ফল একবার তোলার পরে গাছের যদি তেজ কমে যায়, সারের প্রয়োজন আছে, তারপর মেডিসিন তো আপনার দিতেই হবে, পয়জন ব্যবহার করতেই হবে। সেটা আপনার কি গাছ দেখেই বোঝেন? হ্যাঁ, গাছের তেজ কমে আসবে, গাছ লাল হয়ে যাবে। আচ্ছা, আর আপনাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কতদিন কথা বলে দেখেছেন? হ্যাঁ, ওরাও পরামর্শ দিয়ে থাকে। তা ওরাও এসে ওরা যে পরামর্শ দেয়, যেমন এমনকি গাছে পচানি লেগেছে, আপনার কালো পচানি লেগেছে, এটা এই জিনিস দিতে হবে, ওটা কালো এই সাদা পচানি লেগেছে, এটা এই পচানি দিতে হবে। তারপরে এই পোকাটা এই তেলে যাবে না, এই তেল দাও, এরকম মানে ওদের যে সাজেশন ওরা ওরকম দিয়ে থাকে, তাতে কাজ হয়। তাতে কম বেশি ওদের মতামতেও কিছুটা চাষের আর কি আমরা একটু সুরাহা পেয়ে থাকি। আচ্ছা, তো এবছরে আপনি কত বিঘা জমি চাষ করেছেন? আমার আগে বেশি করতাম, আমরা ভাই যেহেতু এখন পৃথক হয়ে যে আমরা ভাই মিলে মোট কত বিঘা করেছেন? 20-25 বিঘা আছে এরকম। 20-25 বিঘা। তো
তো কি মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছরের ফসল কেমন হওয়ার সম্ভাবনা আছে? এখন তো সবে শুরুতে গাছগুলো হচ্ছে। এখন গাছ তো দেখতে ভালো দেখাচ্ছে, এখন ফল তো কিরকম হবে না হবে সেটা তার আমাদের গ্যারান্টি নেওয়া যাচ্ছে না। আশা কেমন? এখন তো দেখছে ভালো তো দেখাচ্ছে। এবারে সব এবার জমি হিসেবে দেখাচ্ছে, সে ওই জমিগুলো যে দেখা যাচ্ছে ওগুলো এখন লাস্টে লাগানো বা এসব কিছু, এটা সব জমিতে তো সমান হবে না, এটা কম বেশি হবে। গত বছরে কেমন লাভ পেয়েছিলেন? গত বছরে লাভ বলতে শোনেন, এই যে বর্তমান আগের দিনে এই চাষটা আমরা যখন আজ থেকে 20 বছর আগে যেরকম চাষ করতাম, তখন এত সারের প্রয়োজন হতো না, এত প্রয়োজন ব্যবহার করতে হতো না, আর এত চাষও হতো না। খরচটা বেড়েছে, প্রচুর খরচা বেড়ে গিয়েছে, যেহেতু এই চাষে এখন আর আমরা সেইভাবে আশা করতে পারছি না যে ডেভেলপ হওয়া যাবে। তবুও তো করছেন, উপায় নেই তো, কি করার আছে, এখন জমি তো ফেলে রাখা যাচ্ছে না। তারপরে লেবারের দামটা বেশি হয়েছে, সব থেকে বড় কথা একটা লেবার 400 টাকা দিয়ে তুলে, এবার যদি আপনার বাজার মার্কেট যদি না পাওয়া যায়, মার্কেট যদি 300 টাকা 250 টাকা মন এসে যায়, তা সে ধরে নেন কি 1.5 মন ফল তুললো, তাহলে লেবারের দিয়ে আর কি থাকবে, এটাই সব থেকে এই জায়গায় আরও বেশি সমস্যা। তবু মোটামুটি বিঘে প্রতি কেমন আপনারা লাভ পান? ওটা বলা যাবে না, ধরে নেন কি ও 2-5-7 হাজার টাকা 10,000 টাকা হার্ডলি এরকম, এটা আর কি এই চাষ সেই রকম জায়গা নেই আর এখন। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com-এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।